নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টার সেটা শুরু করতে চলেছি। একদম প্রথম ভিডিও এটা। তো আমরা ব্যাকরণের যে পুরো ফুল সিলেবাসটা রয়েছে, বাংলা যে টোটাল 30 নম্বর রয়েছে, সেই 30 নম্বরে কিন্তু অনেকটা অংশ জুড়ে আমাদের বাংলা ব্যাকরণ থাকে। তো সেন্ট্রাল টেট, ডাব্লিউবি টেট বা যে কোনো শিক্ষকতার পরীক্ষায় যেখানে যেখানে বাংলা ব্যাকরণ লাগে, সেই বাংলা ব্যাকরণকে টার্গেট করে আমরা এই ক্লাসটা শুরু করছি। মেনলি একদম সেন্ট্রাল টেট এবং ডাব্লিউবি টেট 2024-এর সেটাকে টার্গেট করে আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে। এটা আমাদের প্রথম ক্লাস। তো একদম বেসিক থেকে কনসেপ্টগুলো থাকবে। যাদের বাংলার কনসেপ্ট অনেকদিন বাংলা পড়েছেন, জিনিসগুলো যে সাধারণ যে ধারণাগুলো সেগুলো ভুলে গেছেন, তো তারা এই ক্লাসটা করতে পারেন। অবশ্যই যারা টিচিং এক্সাম দেবেন তাদের জন্য তো ভীষণই হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আজকে আমাদের যেহেতু প্রথম ভিডিও, তো আমরা জিনিসগুলো একদম ছোট্ট ভিডিওটা হবে, কারণ প্রথম দিনই আমি চাইছি না জিনিসটাকে অনেকটা লেন্দি করতে। তো চলুন দেখে নিই মূল ভিডিওটা। তো ভিডিওটার মধ্যে কি রয়েছে, একদম ধ্বনি থেকে বর্ণ থেকে আমাদের কনসেপ্ট শুরু হবে। একদম আস্তে আস্তে কারক বিভক্তি সমাস ক্রিয়ার কাল যাবতীয় যা কিছু রয়েছে আমরা কোনো জায়গা বাদ দেবো না, কারণ যেহেতু আমাদের কাছে এখনও একটা বছর সময় আছে। তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটা। তো আপনারা যারা পিডিএফ সংগ্রহ করতে চান, যারা পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, তাদেরকে আমি একটা কথা একদম বলবো যে একটা নতুন খাতা করুন। সেই খাতাতে নোটগুলো তৈরি করুন, কারণ যে নোটগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে সেগুলো খুব জিস্টেড আকারে একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। যারা সেলফ স্টাডি করতে চান তাদের জন্য তো ভীষণই ভালো হবে এই জিনিসগুলো, কারণ আমি চাইছি যে আপনারা যাতে আপনাদের কম্পিটিটিভ এক্সামের সাথে সাথে এই সিলেবাসটাকে কভার করুন। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে টিচিং এক্সামের প্রিপারেশান নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ডিপ্রেশন চলে আসতে পারে। তো আপনাদেরকে প্রথমেই বলবো যে বাস্তবটা যেমন কঠিন, তার সাথে সাথে আপনাকেও স্ট্রং করা আপনার দায়িত্ব। কবে বৃষ্টি হবে সেই ভেবে আপনি চাষবাস ছেড়ে দেবেন এমন তো হতে পারে না। এমন করে তৈরি করুন নিজেকে যাতে কম্পিটিটিভ এক্সামের সাথে সাথে, কম্পিটিটিভ এক্সাম তো আপনার যেটা ইভিএসের যে পার্টটা সেগুলো তো ম্যাক্সিমাম ভূগোল থেকে আসে, বিজ্ঞান থেকে আসে, আর ইংলিশ যে গ্রামারটা সেটা প্রিপারেশন হয়ে যাবে, ম্যাথের পার্টটা প্রিপারেশন হয়ে যাবে। শুধু আপনাকে আলাদা করে প্রাইমারির জন্য পড়তে হবে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, আর পড়তে হবে পেডাগজি সেকশনটা, চাইল্ড সাইকোলজি। তো এই দুটো জিনিস আমি দেখে দেবো। কম্পিটিটিভের যে পার্টগুলো সেগুলো আপনারা পড়ুন। রেগুলার অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশান একসঙ্গে নিতে থাকুন। তো চলুন এই টপিকটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আপনারা পিডিএফ সংগ্রহ করতে চাইলে গো ফরওয়ার্ড টেলিগ্রাম চ্যানেল থেকে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তো চলুন একদম আমরা একটা ছবি দিয়ে আমাদের যে প্রথম ভিডিওটা সেটা শুরু করছি। যেহেতু আমরা ধ্বনি থেকে আরম্ভ করব, তো ধ্বনি থেকে আরম্ভ করার জন্য আমাদের এই বেসিক যে কনসেপ্টটা সেটা একটু জানতে হবে। তো বেসিক কনসেপ্টের মধ্যে কি রয়েছে, যে এটা একটা বাকযন্ত্র, অর্থাৎ আমরা যে কথা বলছি, এই কথা বলার জন্য কিছু টুলসের প্রয়োজন, কিছু যন্ত্রপাতির প্রয়োজন। কি করে না হলে কথাটা আসে? আমাদের এই যে সুন্দরভাবে বিন্যস্ত করে আমরা কথা বলি, একটা মিনিংফুল শব্দ প্রকাশ করি, অবশ্যই সেটা চর্চার ফলে হয় বা অভ্যাসের ফলে হয়, কিন্তু তবুও এগুলো কিন্তু সবাইকার পক্ষে সম্ভব নয়। একটা কুকুর কিন্তু মানুষের মতো কথা বলতে পারে না, বা একটা পাখি কিন্তু মানুষের মতো কথা বলতে পারে না। তার জন্য যেটা দায়ী হচ্ছে এই আমাদের সুন্দর যে বাকযন্ত্রটা রয়েছে সেটা। তো বাকযন্ত্রের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নিন। কারণ হচ্ছে যে যখন আমরা স্বরধ্বনির যে বিভিন্ন ডেফিনেশনগুলো পাবেন, বা ব্যঞ্জনধ্বনির যে ডেফিনেশনগুলো পাবেন, সেখানে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, যে কোনটাকে কি বলে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। তবু আমি একটু আধটু বলে দিচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি চাইছি ভিডিওটা একটু শর্ট হোক। তো এখানে যে দুটো শ্বাসনালী থাকে, তো সেই দুটো শ্বাসনালী, আমাদের ফুসফুস থেকে যে হাওয়াটা বার হচ্ছে শ্বাসনালী দিয়ে, তো এই শ্বাসনালী কিন্তু অনেকটা অবদান রয়েছে আমাদের শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে। তো এটা আমাদের শ্বাসনালী। তো স্বরতন্ত্রী এটা, যেটা আমাদের মেন যে স্বরগুলোকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের যে ঠোঁট রয়েছে সেই ঠোঁট দুটো ঠোঁট রয়েছে, একটা ওপরের পার্ট, একটা নিচের পার্ট। তো এই দুটো ঠোঁটও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমাদের নামগুলো মনে রাখা দরকার, যে আমাদের যে ওপরের ঠোঁটের পার্টটা রয়েছে সেই পার্টটাকে ওষ্ঠ বলা হয়, আর যে নিচের যে ঠোঁটটা রয়েছে সেই নিচের ঠোঁটের পার্টটাকে অধর বলা হয়। আমাদের যে দাঁত রয়েছে সেই দাঁতটাও কিন্তু অনেক ভূমিকা পালন করে, কারণ যেগুলো আমরা দন্ত ধ্বনি বলে থাকি, তো সেই দন্ত ধ্বনিগুলো উৎপাদন করার জন্য বা সৃষ্টি হওয়ার জন্য কিন্তু এই দাঁতের ভূমিকা
ব্যাপক পরিমাণে রয়েছে, যেমন ত, থ, দ, ধ, এগুলো উচ্চারণ করুন, দেখুন যে একদম গিয়ে দাঁতে স্টাক করছে জিভটা আমাদের। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের জিহ্বার যে অবস্থান, অর্থাৎ আমাদের জিভটা যে এগিয়ে যাচ্ছে, কখনো কখনো পিছিয়ে যাচ্ছে, কখনো আমাদের জিভটা গোল হয়ে যায় কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে, কিংবা আমাদের ঠোঁট কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, অর্থাৎ প্রত্যেকটা যে বাকযন্ত্রের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে বা বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে। তো এই যে বাকযন্ত্রটা, সেই বাকযন্ত্রের যে পার্টটা ছবি সহ দেওয়া রয়েছে, আপনারা ছবিটা একটু কাইন্ডলি দেখে নিন, আমি এটা ডিসকাস করছি না। তো জিনিসগুলো দেখে নিলে কিন্তু আপনাদের ডেফিনেশনগুলো পড়তে সুবিধা হবে। চলুন চলে যাব এবার যে আমাদের মেন যে স্লাইড, সেই মেন স্লাইডে খুব ছোট ছোট পয়েন্টে জিনিসগুলো দেখব, ছোটোবেলা থেকে জিনিসগুলো জেনে আসছি, তো একবার তবু জাস্ট চোখ বুলিয়ে নেব, কারণ যেহেতু আমরা প্রথম থেকে শুরু করছি। তো ধ্বনি বা সাউন্ড কাকে বলে? তো ধ্বনি বা সাউন্ড আমাদের আশেপাশে চারপাশে যে জিনিসগুলো আমরা শুনতে পাই, বিভিন্ন রকম আওয়াজ, এগুলোও কিন্তু ধ্বনি, কিন্তু এই ধ্বনিগুলো কিন্তু কথা বলতে সাহায্য করে না। তো কোন ধ্বনিটা আমাদের কথা বলতে সাহায্য করে? যে ধ্বনিটা বেসিক্যালি আমাদের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত হয়। একটু আগে যে বাকযন্ত্রের ছবি আমরা দেখলাম, সেই বাকযন্ত্র দ্বারা উচ্চারিত ধ্বনি, অর্থাৎ বাকযন্ত্রের সামান্যতম প্রয়াসে যে ক্ষুদ্রতম শব্দের যে ক্ষুদ্রতম অংশ উচ্চারিত হয়, অর্থাৎ বাকযন্ত্র বেশি প্রচেষ্টা না করি যখন কোনো শব্দ বা ধ্বনি উচ্চারণ হচ্ছে, তখনই কিন্তু সেটা আমরা ধ্বনি বলছি। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশ ধ্বনি। ভাষারও ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। তো এই ভাষার ক্ষুদ্রতম অংশ বললেও কিন্তু এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ধ্বনি হচ্ছে ভাষার যে লিখিত রূপ তার ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম একক, কিন্তু আমরা ভাষারই ক্ষুদ্রতম একক এটাকে বলে থাকি। তো এবার দেখি বর্ণ, বানানগুলো কিন্তু খেয়াল রাখবে, ধ্বনি কিন্তু দন্তন্য হয় আর বর্ণ কিন্তু মূর্ধন্য হয়। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়, অর্থাৎ যেটা আমরা উচ্চারণ করছি সেটা যখন প্রতীক রূপে বা কোনো আকৃতি রূপে আমরা কোনো খাতায় বা বইয়ে যখন প্রিন্ট করছি বা লিখছি, তখন কিন্তু সেটা আমাদের বর্ণ। ভাষার লিখিত রূপের ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ। তো এইটা ছিল বেসিক যে ডিফারেন্স, সেটা ধ্বনিকে আমরা দেখতে পাই না, ধ্বনি শুধু আমরা শুনতে পাই, বর্ণকে আমরা দেখতে পাই। তো এই বর্ণ বা ধ্বনির যে বেসিক পার্থক্য সেগুলোও আমরা ছোট থেকে জেনে আসছি। তো এই ব্যাপারে আরও অতটা ডিটেলস জানার আমাদের দরকার নেই, যেগুলো মেন পয়েন্ট এবার আমরা সেখানে যাব। এবার আসবো যে ধ্বনি যে শব্দটা বা এই ধ্বনি আমরা দেখলাম, এই ধ্বনিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো একটা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ আমরা বলবো যাকে, যেটা লিখিতভাবে লিখবো সেটা স্বরবর্ণ হবে, আর যেটা আমরা বলছি উচ্চারণ করছি সেটা আমাদের স্বরধ্বনি। তো ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি। তো ধ্বনি বলতে আমাদের তো বর্ণটাই কাজে লাগে, তো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। তো এই স্বরধ্বনি কাকে বলে? তো এই স্বরধ্বনি জিনিসটা আমাদের জানার বেশি প্রয়োজন নেই, যেহেতু জিনিসগুলো একদম প্রথম থেকে দেখছি, তো আমরা একটু দেখে নেব। কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো অংশে বিশেষ বাধা না পায়, অর্থাৎ যে ধ্বনিগুলোকে উচ্চারণ করতে গিয়ে আমাদের বাকযন্ত্রে কোনো রকম বাধা আসে না, বিশেষ কোনো বাধা আসে না, তো সেগুলোকেই আমরা স্বরধ্বনি বলতে পারি। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এই শব্দগুলো এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করছি, এই ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করছি, তখন দেখবেন কিন্তু সেভাবে বাধা আমরা পাই না, অর্থাৎ একদম বিনা বাধায় অক্লেশে এই ধ্বনিগুলো বা বর্ণগুলো উচ্চারিত হয়। তো এইগুলোকে আমরা স্বরধ্বনি বলবো। অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। তো এই ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য কোনো রকম আমাদের অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না। যেমন আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট জানি, কনসোনেন্ট কিন্তু নিজে নিজেই উচ্চারিত হয়, সেক্ষেত্রে কিন্তু ভাওয়েলের সাহায্যের ভাওয়েল কিন্তু নিজে নিজেই উচ্চারিত হয়, তার জন্য কিন্তু কারো সাহায্যের প্রয়োজন হয় না। ঠিক সেই রকমই স্বরধ্বনিও কিন্তু নিজে নিজে উচ্চারিত হয়, কারো সাহায্যের প্রয়োজন হয় না। তো এই স্বরধ্বনিতে কিন্তু নিজের একটা ভূমিকা অনেক বেশি থাকে। এই স্বরধ্বনি উচ্চারণের সময় কণ্ঠের মধ্যে একটা মৃদু কম্পনের সৃষ্টি হয়,
সরি, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। তো স্বরধ্বনি উচ্চারণের সময় কণ্ঠের ভেতরে একটা হালকা কম্পন সৃষ্টি হয়, তাই স্বরধ্বনিকে সঘোষ ধ্বনি বা ভয়েস সাউন্ডও বলা হয়ে থাকে। তো এইটা মেনলি আলোচনার বিষয় যে সঘোষ ধ্বনি কেন বলা হয় স্বরধ্বনিকে, বা স্বরবর্ণকে কেন সঘোষ বর্ণ বলা হয় বা ভয়েস সাউন্ড বলা হয়। তার মেন কারণ হচ্ছে স্বরধ্বনি যখন উচ্চারণ হয়, একটু খেয়াল করে, একটু কনসেন্ট্রেট হয়ে যদি খেয়াল করেন, যখন আমরা স্বরধ্বনি উচ্চারণ করি আমাদের গলার মধ্যে একটা হালকা কম্পন অনুভূত হয়। এই স্বরতন্ত্রের মধ্যে যে হালকা কম্পন অনুভূত হয় এটাকেই বলা হয় সঘোষ ধ্বনি, তাই জন্য স্বরধ্বনিকে সঘোষ ধ্বনি বলা হয়। তো এবার আমরা দেখব যে শ্বাসবায়ুর যে গতিপথ, অর্থাৎ ফুসফুস থেকে যে শ্বাসবায়ুটা বেরিয়ে আসছে, তো এই গতিপথ অনুযায়ী ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মৌখিক স্বরধ্বনি এবং অনুনাসিক স্বরধ্বনি। এই মৌখিক স্বরধ্বনিকে কিন্তু আবার কতগুলো ভাগ রয়েছে, কতগুলো ভাগে ভাগ করা হয়, এবং অনুনাসিক যে স্বরধ্বনি সেগুলোকেও কত ভাগে ভাগ করা হয়। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট নয়, এদের পার্টগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এবারে কোয়েশ্চেনও এসেছিলো। তো চলুন দেখে নিই একটু। তো মৌখিক যে স্বরধ্বনি, সেই মৌখিক স্বরধ্বনিকে মেন 4টে পার্টে ভাগ করা হয় বা 4টে ভাগে ভাগ করা হয়। তো কি কি সেই 4টে ভাগ চলুন দেখি। 1 নম্বর হচ্ছে মৌখিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি বলতে কি বোঝায়? যে স্বরধ্বনিকে বিশ্লেষণ বা বিভাজন করা যায় না, অর্থাৎ যে স্বরধ্বনিকে কোনো মতেই ভাঙা যায় না, সেই সমস্ত স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। সাধারণভাবে কিন্তু স্বরবর্ণকে কিছু বর্ণ বাদ দিয়ে বিশেষ করে ভাঙা যায় না। তো আমাদের আছেই তো 11টা মোট বর্ণ। তো এই যে স্বরবর্ণ রয়েছে, সেই স্বরবর্ণের মধ্যে যে বর্ণগুলোকে বিশ্লেষণ করা যায় না বা ভাগ করা যায় না বা ভাঙা যায় না, তাদেরকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি। সংখ্যার ক্ষেত্রেও আমরা দেখেছি যে যে সংখ্যাকে বিশ্লেষণ করা যায় না বা বিভাজন করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। ঠিক সেই রকমই মৌলিক স্বরধ্বনিকে কিন্তু বিভাজন করা যাবে না, অর্থাৎ একে কিন্তু ভাঙা বিশ্লেষণ করা যাবে না। তো এই মৌলিক স্বরধ্বনি কটা আছে? মোট 7টা মৌলিক স্বরধ্বনি আছে। এই 7টা মৌলিক স্বরধ্বনি, এগুলো কিন্তু আমাদের একদম বারবার পড়ে কিন্তু জিনিসগুলোকে একদম একদম জল করে রাখতে হবে, যাতে জিনিসগুলো আপনার দেখা মাত্রই কিন্তু আপনি আনসারটা করতে পারেন। এবারে কিন্তু কোশ্চেন এসেছিলো যে মৌলিক স্বরধ্বনি কোনটা, 9 না কোনটা, বোধহয় 9ই এসেছিলো, মনে করতে পারছি না। তো কোশ্চেনগুলো কিন্তু আমরা এই স্বরধ্বনির পার্টটা এখনো কমপ্লিট হয়নি, তো এই প্রথম পার্টে আর দিলাম না, সেকেন্ড পার্টটা আমরা আলোচনা করব। কোয়েশ্চেনগুলো অর্থাৎ 2013 থেকে 2023 পর্যন্ত স্বরধ্বনির ওপর বা এই যে ধ্বনির ওপর যে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সমস্তটা কিন্তু আমরা রিভিশনও করব। তো আমরা যে ক্লাসগুলো আলোচনা করব সেটা আলোচনায় করব না, একটা কিন্তু আমরা ছোটোখাটো মকও করে নেব, কারণ যাতে জিনিসগুলো আমাদের রিভিশন মতো হয়ে যায়। কারণ রিভিশন না করলে কিন্তু কোনো জিনিস আমাদের মনে রাখা সম্ভব হবে না। তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে অ, আ, হর্ষই, এ, ও, ঔ, এ। এটা কিন্তু লিখিত ভাষায় হয় না, কিন্তু যেহেতু আমরা ধ্বনি পড়ছি, তো ধ্বনি পড়তে গিয়ে আমাদের পড়তে হবে। কারণ যখন আমরা বলি, আমরা যখন কাউকে বলি যে এখানে এসো, তো এখানে বলতে কিন্তু আমরা এখানে থাকে, কিংবা যখন আমরা এক উচ্চারণ করি তখন থাকে কিন্তু কিন্তু আমরা উচ্চারণ করি অর্থাৎ যে ধ্বনিটা সেটা উচ্চারণের ধ্বনিতে রয়েছে। তো এই 7টা ধ্বনিকে কিন্তু আমাদের মোস্ট মনে রাখতে হবে। তো যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি একটু স্টার করে দেবো, সেগুলো আপনারা একটু কাইন্ডলি খাতায় নোট করে নেবেন, আপনারা পিডিএফটা এমনিই পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে অর্ধস্বর বা অর্ধ স্বরধ্বনি। কোনো মৌলিক স্বরধ্বনি অন্য মৌলিক স্বরধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হলে তখন তাকে বলা হয় অর্ধ স্বরধ্বনি বা অর্ধস্বর। তো এখানে কি বলা হয়েছে যে দুটোই মৌলিক স্বরধ্বনি পাশাপাশি বসবে, কিন্তু একটা অর্ধস্ফুটভাবে বা অর্ধস্বরভাবে উচ্চারিত হবে। যেমন হচ্ছে হর্ষই, হর্ষ, এ, ও, এই যে 4টে স্বরধ্বনি রয়েছে, এই স্বরধ্বনিগুলো কিন্তু অর্ধ স্বরধ্বনি বা অর্ধস্বর বলা হয়। কারণ দেখুন, যখন ভাই শব্দটা উচ্চারণ করছে, এখানে দুটো বলা হয়েছে কারণ দুটো মৌলিক সংখ্যা বলে। দেখুন, ভাই যদি শব্দটাকে বিশ্লেষণ করি, তো এখানে প্রথমে ভ আসে, তারপর আ আসে, তারপর
হর্ষই আসে। এখানে একটু লেখার অসুবিধা আছে, একটু কাইন্ডলি বুঝে নিন জিনিসগুলো। তো এই যে ভ শব্দটা, তারপরে দেখুন আ আ আর হর্ষই, এই দুটো শব্দ কিন্তু, অর্থাৎ এই আ আর হর্ষই, আটাও একটা মৌলিক স্বরধ্বনি আর হর্ষইটাও একটা মৌলিক স্বরধ্বনি, কিন্তু ভাই যখন শব্দটা বলা হচ্ছে আটা উচ্চারিত হচ্ছে, কিন্তু হর্ষইটা কিন্তু কিছুটা উজ্জ্ব থেকে যাচ্ছে। ঢেউয়ের ক্ষেত্রেও হর্ষটা তাই, জায়ের ক্ষেত্রেও এই যে এটা বা অন্তস্থটা এটাও তাই, আর খাওয়ের ক্ষেত্রে এখানেও কিন্তু ওটা তাই, অর্থাৎ এইগুলো কিন্তু অর্ধস্ফুটভাবে উচ্চারিত হচ্ছে, তাই এই চারটি বর্ণকে অর্ধস্বরধ্বনি বা অর্ধস্বর বলা হয়। 3 নাম্বার হচ্ছে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর বা যুগ্ম স্বর। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেন্ট্রাল টেটে বহু জায়গায় এখান থেকে কোয়েশ্চেন আসে। এর আর একটা নাম আছে যেটা আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সান্ধ্যাক্ষর। তো সান্ধ্যাক্ষরটা আপনারা একটু লিখে নেবেন যখন নোট করবেন। তো যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর বা যুগ্ম স্বর আমরা বুঝতেই পারছি ডিপথং, যে দুটো স্বর থাকবে। তো একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় যৌগিক স্বর বা যুগ্ম স্বর বা ডিপথং। তো এই ডিপথংয়ে কী হয়, যে দুটো শব্দ কিন্তু একসঙ্গে উচ্চারিত হয়। তো স্বরবর্ণের কোনগুলোকে ডিপথং বা যুগ্ম স্বর বা সান্ধ্যাক্ষর বলা হয়? তো সান্ধ্যাক্ষর বলা হয় ওই এবং ওকে। দেখুন ও এর মধ্যে কিন্তু ও যুক্ত হর্ষই লুকিয়ে রয়েছে এবং ও এর মধ্যে ও যুক্ত হর্ষও রয়েছে। তো জিনিসগুলো কিন্তু, ধারণাগুলো ভীষণ সিম্পল। যেহেতু জিনিসগুলো আমরা দীর্ঘদিন ধরে একদম আলোচনার মধ্যে নেই, মোটামুটি মাধ্যমিকের পর গিয়ে কিন্তু আমাদের ব্যাকরণ থেকে আমরা ডিট্যাচ হয়ে যাই, তো তার জন্য কিন্তু জিনিসের কনসেপ্টগুলো ভুলে যায়। আপনারা যদি এখন থেকে জিনিসগুলোকে পড়তে শুরু করেন, আপনারা বিশ্বাস করুন মোটামুটি 5-7 মাস পর গিয়ে আপনাদের ব্যাকরণের কোনো কনসেপ্টে কোনো জায়গায় সমস্যা থাকবে না। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে মিশ্র ধ্বনি। তো এই মিশ্র ধ্বনি কিন্তু, কোন ধ্বনিটাকে বলা হয় মিশ্র ধ্বনি? এখানে যে মেনলি রি কার যে শব্দটা রয়েছে, রি যে ধ্বনিটা রয়েছে, সেইটাকে বলা হয় মিশ্র ধ্বনি। রি একটা সংস্কৃত বর্ণ, একদম অ্যাজ ইট ইজ বাংলা স্বরবর্ণে চলে এসছে, যেটা সংস্কৃত স্বরবর্ণ থেকে আমাদের বাংলা স্বরবর্ণেতে একদম চলে এসছে, যদিও এর ব্যবহার কিন্তু সেভাবে নয়। তো এটাকে আমরা মূলত আর এর সঙ্গে হর্ষয়ের যে যোগ করে তাই তখন আমরা উচ্চারণ করি, অর্থাৎ দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি রয়ের সাথে উচ্চ স্বরধ্বনি হর্ষই যুক্ত করে বা যোগ করে আমরা রি শব্দটাকে উচ্চারণ করি, অর্থাৎ রয়ের সঙ্গে হর্ষই মিশিয়ে উচ্চারণ করা হয় বলে একে মেনলি মিশ্র ধ্বনি বলা হয়। তো এই ছিল মৌখিক স্বরধ্বনির কিছু বেসিক কনসেপ্ট। আশা করছি জিনিসগুলো আপনাদেরকে কিছুটা হলেও একটু বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, কোনো কোয়েশ্চেন হয়, আপনারা ইজিলি আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আপনারা কিন্তু চ্যানেল ডেসক্রিপশানে গিয়ে আমার ইনস্টাগ্রাম যে হ্যান্ডেল রয়েছে সেখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। আপনারা চাইলে কিন্তু আমি ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দিতে পারি, সেখান থেকে আপনারা যদি ইনস্টাগ্রামে থাকেন সেখান থেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি কিন্তু সবার কোয়েশ্চেনের উত্তর দেবো। আপনারা যেখানে কোয়েশ্চেন করবেন কিন্তু আমি সেখানেই কোয়েশ্চেনের উত্তর দেবো। 365 দিন আমি আপনাদের সাথে আছি। আমি যেটুকু জানি আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসগুলোকে জানানোর। তো মৌখিক স্বরধ্বনি একটা ভাগ দেখেছিলাম, আর একটা দেখেছিলাম যে অনুনাসিক স্বরধ্বনি। তো অনুনাসিক স্বরধ্বনির মধ্যে কি রয়েছে? অনুনাসিক স্বরধ্বনির মধ্যে রয়েছে যে অনুনাসিক স্বরধ্বনি বলতে আমরা সেই সমস্ত স্বরধ্বনিকে বুঝি যে শ্বাসবায়ু যখন একসাথে মুখ এবং নাক দিয়ে যাতায়াত করে যে স্বরধ্বনি উৎপন্ন করে তখন তাকে অনুনাসিক স্বরধ্বনি বলা হয়। তো অনুনাসিক স্বরধ্বনি মূলত আলাদা করে কিছুই নয়, যখন নাক এবং মুখ দিয়ে শ্বাসবায়ু যাতায়াতের ফলে কোনো শব্দের মধ্যে বা কোনো স্বরবর্ণের মধ্যে একটা চন্দ্রবিন্দুর চাঁদ চলে আসে, মানে একদম নাকি সুরে ভাবটা চলে আসে। কিছু কিছু শব্দ থাকে দেখবেন, কিছু কিছু, এগুলো মেনলি লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়। অনেক সময় কি হয় যে একদম শুদ্ধ রাঢ়িতে এটা উচ্চারণ হয় না, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এই যে নাসিক্য ভবন ঘটে। তো এই নাসিক্য ভবন ঘটনের জন্য, অর্থাৎ নাকি সুরটা চলে আসার জন্য এই স্বরধ্বনির সাথে চন্দ্রবিন্দুর যে চাঁদটা থাকে সেটা ইনক্লুড হয়ে যায়, অর্থাৎ এই চন্দ্রবিন্দুটা অ্যাড হয়ে যায়। যেমন কোনো জায়গায় দেখুন বাধাকে আমরা বাঁধা বলি, রাধাকে আমরা রাঁধা বলি। তো এই যে জিনিসগুলোকে আমরা, অর্থাৎ এগুলো মূলত কথা বলার ক্ষেত্রে হয়, তার জন্য কিন্তু এটাকে
অনুনাসিক স্বরধ্বনি বলা হয়, অর্থাৎ নাক এবং মুখ দিয়ে শ্বাসবায়ু একসাথে যাতায়াতের ফলে এই স্বরধ্বনিটা উৎপন্ন হয়। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট নলেজের জন্য জেনে রাখুন। আর একটা জায়গা হচ্ছে যে উচ্চারণের কাল অনুযায়ী, উচ্চারণের কাল অর্থাৎ উচ্চারণের সময় অনুযায়ী যে ধ্বনি উৎপন্ন হয়, অর্থাৎ উচ্চারণের সময় অনুযায়ী দুটো ধ্বনি উৎপন্ন হয় এবং সেই দুটো ধ্বনিকে কী বলা হয়? একটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্ব স্বর, আর 2 নম্বর হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর। হর্ষ আমরা দেখেছি হর্ষই পড়েছি এবং দীর্ঘই পড়েছি। তো হর্ষই এবং দীর্ঘের মধ্যে কী পার্থক্য? হর্ষই উচ্চারণ করতে, দেখুন হর্ষই উচ্চারণ করতে যত সময় লাগছে, দীর্ঘই এটা উচ্চারণ করতে বেশি সময় লাগছে। অর্থাৎ হর্ষ মানে হচ্ছে কম আর দীর্ঘ মানে হচ্ছে বেশি। তো যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে কম সময় লাগে সেই স্বরধ্বনিগুলোকে হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্ব স্বর বলা হয়। যেমন অ, হর্ষই, হর্ষ, এগুলো দেখুন চট করে উচ্চারণ হয়ে যাচ্ছে, অ, হর্ষই, হর্ষ। আর দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর কাদেরকে বলা হয়? যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাদের দীর্ঘস্বর বলা হয়। যেমন দীর্ঘই, দীর্ঘ, এ, আ, ও, এই যে শব্দগুলো দেখুন আমরা টেনে টেনে উচ্চারণ করি, অর্থাৎ কিছুটা হলেও আমরা সময় বেশি নিই এই ধ্বনিগুলোকে উচ্চারণ করার ক্ষেত্রে। তো এইগুলোকে আমরা মূলত বলবো দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘ স্বর। তো এই ছিল কিছু বেসিক জিনিস। এছাড়া আরও অনেক জিনিস রয়েছে, যেমন স্বরধ্বনির যে উচ্চারণের স্থান, অর্থাৎ জিভের এগোনো পিছনো অনুযায়ী, ঠোঁটের আকারটা কমা বাড়া অনুযায়ী বিভিন্ন রকমভাবে স্বরধ্বনিকে ভাগ করা হয়। তো যেহেতু এটা প্রথম ভিডিও, বারবার বলছি, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, তো আমরা জিনিসগুলোকে জটিল করতে চাই না। আপনারা এইটুকু নোট করে রাখুন আর এইটুকুই আপনারা রিভিশন করুন। আমরা চেষ্টা করব যে রেগুলারলি বিভিন্ন টপিকের ওপর জিনিসগুলো আলোচনা করা। প্রাথমিকভাবে আমরা চেষ্টা করব যে প্রাথমিকভাবে বাংলা চাইল্ড সাইকোলজির যে মেন কনসেপ্টগুলো সেটাকে আগে ক্লিয়ার করে দেওয়া, এবং তার সাথে সাথে কিছু প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করব, কারণ সেটা আপনাদের নলেজকে আরও বুস্ট করবে। যদি আপনি টেটের জন্য বা সেন্ট্রাল জন্য প্রিপারেশান নিচ্ছে, এটা আপনাদের প্রচুর হেল্প করবে। তো ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করুন সবার সাথে যারা পরীক্ষা দিতে চাইছে বা সেন্ট্রাল প্রিপারেশান নেবে বা টেটের প্রিপারেশান নেবে। আর অবশ্যই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের কার কোন টপিকে ব্যাকরণের প্রবলেম রয়েছে আপনারা সেগুলো আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করতে পারেন বা এখানে এসে আমাকে কমেন্ট করতে পারেন ইউটিউব কমেন্ট সেকশানে। তো যেখানে আপনারা কমেন্ট করবেন, যেখানে আপনারা প্রশ্ন করবেন, আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। নমস্কার, আজ এতটুকুই। এবার কিন্তু আমরা প্রত্যেকটা টপিক পার্ট আলোচনা করব। নমস্কার।